প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রান্না সিরিজের একটি বই, নাম দুর্গে অন্তরীণ। এখন শুরু করছি সপ্তম অংশ। 11। সামনে থেকে বয়ে আসছে মাঝারি গতির বাতাস। বেশ ঢেউ তৈরি করছে নীল সাগরে। তবে বাতাস এত জোরালো নয় যে ওদের গতি কমিয়ে দিতে পারবে। থ্রোটল পুরো খুলে দেওয়ার পরও বলতে গেলে ধীর গতিতে চলেছে টাগবোট। ভার টেনে নিয়ে যাওয়ার জন্য জলযানটা তৈরি, দ্রুত গতির জন্য নয়। ওদের যা গতিবেগ, তাতে রানা আন্দাজ করলো সারা রাত পেরিয়ে যাওয়ার পর কাছের কোনো দ্বীপে হয়তো পৌঁছতে পারবে ওরা। দিনের উজ্জ্বল আলোয় খোলা লেগুনে ওরা একেবারেই অসহায়। যদি কোনো বম্বার এসে বোমা ফেলে, তাহলে ডুবে যাবে টাগবোট। একবার সাগরে বেরিয়ে গেলে তীর ঘেঁষে চোখের আড়ালে থেকে এগোতে পারবে ওরা। তারপর সুযোগ বুঝে খোলা সাগরের দিকে ছুট দিতে পারবে। ওখানে ওদের খোঁজার কথা নয় কর্নেল হুয়ান ম্যারনের আর্মির। তবে যদি ধাওয়া করা হয়, তাহলে ওদের কোনো আশা নেই। সাগরে বেরোবার মুখের কাছে চলে এসেছে টাগবোট। দুপাশ থেকে কাছে ঘেঁষে এসেছে জঙ্গল। মাঝখানে লেগুনে ঢুকবার বেরোবার সংকীর্ণ পথ। কোথাও কোথাও অগভীর জেগে আছে পাথুরে স্তম্ভ। পানির রং দেখে গভীরতা আন্দাজ করে সাবধানে এগোলো রানা। তীর ঘেঁষে চলেছে, যাতে খানিকটা হলেও গাছের পাতার আচ্ছাদন ওদের ঢেকে রাখে। তাতে কাজ হলো না। সাগরে বেরিয়ে পড়ার ঠিক আগে এলো প্লেনটা। ধীর গতিতে নেচু দিয়ে উড়ে আসছে। টাকবোটের একেবারে উপরে চলে আসবার পর পাইলট দেখতে পেল ওদের। দূরে চলে গেল প্লেন। তারপর ঘুরে আরো নিচু দিয়ে ফিরে আসতে শুরু করলো। পাইলটের কাছে সম্ভবত বোমা নেই, তবে কিছু একটা অস্ত্র অবশ্যই আছে, নইলে সে দ্বিতীয়বার আসতো না। টাকবোটটা ধীর গতির হলেও দ্রুত দিক পাল্টানো যায়। একে বেঁকে এগুলো রানা। ইউনিস প্রেসিডেন্ট রবিন্সকে ওর সঙ্গে পাইলট হাউসে রেখে গেল। তারাকে উপর থেকে ডেকে শোয়ালো সে। তারপর নিজে তাকে ঢেকে শুয়ে পড়ল। প্লেনের প্রথম বুলেটগুলো টাগবোটের সামনে পানিতে একটা রেখা তৈরি করলো। ক্রমে এগিয়ে আসছে। টাগবোটের যাত্রাপথ পাল্টে বুলেটগুলোকে ফাঁকি দিল রানা। প্লেনটা দ্বিতীয়বারের মতো ওদের মাথার উপর দিয়ে যাওয়ার সময় ডেক থেকে মেশিন গানের আওয়াজ শুনতে পেল। স্টার্নের দিকে তাকিয়ে পলাকে দেখতে পেল। প্লেনটাকে অনুসরণ করছে তার হাতের মেশিন গান। এক নাগারে গুলি করায় ঝাঁকি খাচ্ছে অস্ত্রটা। টার্গেটে লাগলো কয়েকটা গুলি। একটা উইং ট্যাঙ্ক বিস্ফোরিত হলো, খসে পড়ল নিচে। টলে উঠল প্লেন। তারপর নাক নিচু করে সাগরে গোত্তা খেয়ে পড়ল। তলিয়ে গেল দেখতে দেখতে। রানার দিকে চেয়ে বিজয়িনীর হাসি হাসল পলা। রানা পাল্টা হাসলো, তবে উৎকণ্ঠা বোধ করছো। স্পটার প্লেনের পাইলট যদি রেডিওতে যোগাযোগ করে থাকে, তাহলে অন্য প্লেন আসতে দেরি হবে না। নিশ্চয় যোগাযোগ করেছে। সরে যেতে হবে এখান থেকে। সাগর সঙ্গম পেরোনোর সময় বালির চরে আরেকটু হলেই আটকে যাচ্ছিল টাগ। তবে জলযানটার খোল গভীর নয় বলে বাঁক নিয়ে বেরিয়ে আসতে পারল ওরা খোলা সাগরে। বাঁকটা নেয়ার পরপরই ওগুলোকে দেখতে পেল রানা। দুটো পেট্রোল বোট ছোড়ার মতো চোখা বো নিয়ে তেড়ে আসছে, যেন নিরীহ শিকার ধরতে ছো মারা বাজ পাখি ওগুলো। এখনো বেশ দূরে, কিন্তু টাগবোটের 4 সিলিন্ডারের জর্জ ইঞ্জিন ওগুলোকে কখনোই পিছনে ফেলতে পারবে না। তবে এখনো সময় আদায় করতে পারে রানা। কিন্তু তারপর আবার ফিরে যেতে হবে দুর্গের অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ে। ফিরতে পারবে অতটা নিশ্চিত নয় রানা। টাগবোট ঘুরিয়ে নিয়ে হাঁক ছাড়ল। কেউ তোমরা বোট চালাতে জানো? পলা আর তারা দুজনেই পারে। ইয়ট চালিয়েছে তারা। একই পদ্ধতিতে টাগবোটও চালানো হয়। হুইল নাও তারা। নির্দেশ দিল, ফিরে চলো লেগুনে। রাতের অন্ধকারে আবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা। আয়ান রবিন্সকে পাশ কাটিয়ে হুইল ধরলো তারা। নিচু গলায় বলল, ওরা অনেক দ্রুত আসছে রানা, আমরা ফিরতে পারবো না। পারবো, দীর্ঘ শোনালো রানার গলা। পারতে হবে। কি করবে ব্যাখ্যা করবার সময় নেই এখন ওর। স্টার্নে চলে এলো। মেশিন গানার গুলির একটা বেল্ট তুলে নিয়ে এক পাশ দিয়ে অগভীর পানিতে নেমে গেল। মিনিট 5 লাগলো ওর জঙ্গলে ঢুকতে।
দেরি না করে ঢাল বেয়ে উঠতে শুরু করলো। পেছন ফিরে দেখলো টাগবোট লেগুনের ভিতর দিয়ে ব্রেক ওয়াটারের দিকে চলেছে। পেট্রোল বোটগুলো তাদের স্টার্ন ঘুরিয়ে নিয়েছে। বোতে বসানো ভারী কামান দাগতে শুরু করলো। টাগবোটের সামনে পড়ে ফোয়ারা সৃষ্টি করলো গোলাগুলো। খুব তাড়াহুড়ো করছে পেট্রোল বোট দুটো। টাগবোটকে ধাওয়া করতে মাত্রা অতিরিক্ত ব্যস্ত হয়ে আছে। ছুটছে পাশাপাশি। বাজে পাইল, কোনো সন্দেহ নেই। লেগুনে ঢুকবার মুখে ডোবা বালির চরে ধাক্কা খেয়ে হঠাৎই থামলো জলযান দুটো। প্রচণ্ড ঝাঁকিতে ভারসাম্য হারিয়ে পড়ে গেল ডেকে দাঁড়ানো লোকগুলো। কাছের পেট্রোল বেটের উপর মেশিন গান তাক করলো রানা। ট্রিগারে চেপে বসেছে আঙুল। ডেকের উপর এক নাগারে গুলি করতে শুরু করলো। গুলি খেয়ে ডেক রেলিং টপকে পানিতে পড়লো গানারের লাশ। কাছের ব্রিজটা চুরমার হয়ে গেল শক্তিশালী বুলেটের আঘাতে। ভিতরে দাঁড়ানো দুজন কিছু বুঝে ওঠার আগেই মারা গেল। দ্বিতীয় পেট্রোল বোট রানার মেশিন গান রেঞ্জের বাইরে, তবে রানা ওটার রেঞ্জের বাইরে নয়। আগের জায়গা থেকে সরে গেল রানা। ব্লেড পেট্রোল বোটের সৈনিকরা জানে না ঠিক কোথায় আছে ও। দুটো লং রেঞ্জ অস্ত্র থেকে জঙ্গল লক্ষ্য করে এক নাগারে গুলি চালাচ্ছে তারা। গাছের ফাঁক দিয়ে শীষ তুলে ছুটছে বুলেট। ঠক ঠক করে গাছে গাচ্ছে। মোটা একটা গাছের কাণ্ডের পেছনে আশ্রয় নিল রানা। গোলাগুলি থামলে ঠিক করবে কি করা যায়। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ওকে। গুলি থামলো। অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে লোকগুলো। তীক্ষ্ণ চিৎকার ছাড়ছে পেট্রোল বোটের ইঞ্জিন। থ্রোটল পুরো খুলে রিভার্স গিয়ার দেয়া হয়েছে। স্ট্যান্ডটা বারবার এদিক ওদিক কাত হচ্ছে। পাইলট ছাড়া আর সবাই নেমে পড়েছে বোটটাকে ঠেলে গভীর পানিতে নামাতে। একেবারে ধাক্কায় ইঞ্চিখানেক করে পিছু উঠছে বোট। তারপর ভেসে উঠল। সাগরে গিয়ে ওটাকে সাঁতরে গিয়ে ওঠাতে চাপলো সৈনিকরা। পেট্রোল বোট রওনা হয়ে গেল পোর্ট অফ স্পেনের দিকে। ক্রমেই দূরে চলে যাচ্ছে। ছোট দেখাচ্ছে বোটটাকে। তীরের কাছে ফিরল রানা। দেখলো ব্রেকওয়াটারের পাশে থেমেছে টাগবোট। সবাই সিঁড়ি বেয়ে দুর্গের দিকে উঠছে। রানা মনে মনে বলল, বিরাট বিস্ময় অপেক্ষা করছে ওদের জন্য। যদি একটা পেট্রোল বোট এত সহজে বালির চর থেকে মুক্ত করা যায়, তাহলে অন্যটা যাবে না কেন? রাজকীয় ভঙ্গিতেই গ্র্যান্ড ল্যাকেয়ার ছাড়তে পারবে বলে আশা জাগলো ওর মনে। ওরা যদি সৈনিকদের ইউনিফর্ম পরে নেয়, তাহলে যারাই ওদের সাগরে দেখবে ভাববে ওরা কর্নেলের অধীনস্থ নৌবাহিনীর লোক। পেট্রোল বোট বালির চর থেকে মুক্ত করা কঠিন হবে না। পায়ে হেঁটে দুর্গে ফেরার কথা ভাবলো রানা। সবাইকে টাকবোটে তুলে নিয়ে ফিরে আসবে ও পেট্রোল বোটের কাছে। বাস টানার মতো শক্তি যখন টাকবোটের আছে, তখন অনেক হালকা পেট্রোল বোটও ওটা টেনে সরিয়ে নিতে পারবে। মনটা ভালো হয়ে গেল রানার। কিন্তু পরক্ষণে ও শুনতে পেল বুটের আওয়াজ। ওর উপরের জংলা ঢাল থেকে আসছে আওয়াজটা। উপরে অন্তত 4-5 জন আছে। একজন আরেকজনকে ডাকছে। এলো কোত্থেকে লোকগুলো? তাতে আসলে কিছু যায় আসে না। বোধহয় গুলির আওয়াজ এদের এদিকে নিয়ে এসেছে। সরে পড়তে হবে এখান থেকে। পা বাড়ালো রানা। একবার ভাবলো পেট্রোল বোটের ডিঙি নৌকাটা নিয়ে রওনা হবে কিনা। চিন্তাটা সঙ্গে সঙ্গে মাথা থেকে দূর করে দিল। লেগুন ধরে ডিঙি নিয়ে এগোলে ওকে স্পষ্ট দেখতে পাবে লোকগুলো। তার চেয়ে ডুবো সাঁতার দিয়ে তীরে জন্মানো ঝোপের পাশ ধরে এগোনো অনেক নিরাপদ। কিন্তু পানিতে আবার রক্ত ছড়িয়ে পড়েছে। ব্যারাকুডা আর হাঙ্গর আসতে পারে। রানা বুঝতে পারছে আসলে ওকে সৈনিকদের পিছনে চলে যেতে হবে এমন একটা জায়গায় যেখানটা ওরা আগেই সার্চ করেছে। সাবধানে কোনো আওয়াজ না করে তীরবর্তী গাছের আড়াল নিয়ে হাঁটতে শুরু করলো রানা। সরে যাচ্ছে দুর্গ থেকে দূরে। একবার সাগরের দিকে তাকাতেই দূরে নোঙর করা তৃতীয় পেট্রোল বোটটা দেখতে পেল। ওটা থেকে ডিঙি নামানো হয়েছে। সেটা এখন লেগুনের মুখের কাছে সৈকতে তুলে রাখা হচ্ছে। ওটাতে করেই বোধহয় এসেছে লোকগুলো। খুব বেশি হবে না তারা সংখ্যায়, নইলে আরও অনেক বেশি আওয়াজ করত। বুড়ো কুচকে গেল রানা। এখন কি করবে ও? প্রথমে কান পেতে শব্দগুলো শুনল রানা। শব্দ শুনে বোঝার চেষ্টা করলো ওদের গতিবিধি। হ্যাঁ, ওই ডিঙি থেকেই নেমেছে ওরা। জঙ্গলের মধ্য দিয়ে চলেছে দুর্গের দিকে। রানা যেদিকে যেতে চায়। পাশাপাশি পরস্পরের মধ্যে 20-30 গজ ফাঁক
রেখে এক লাইনে এগোচ্ছে ওরা। সিদ্ধান্ত নিল এখনই ওদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়বার দরকার নেই। কোথাও লুকিয়ে থেকে ওদেরকে আগে যেতে দেবেও, তারপর পিছু নেবে। আর সম্ভব হলে ওদের একজনকে সরিয়ে দিয়ে তার বদলে লাইনে সামিল হয়ে যাবে রানা। রানার একটা মস্ত সুবিধে আছে, এখানে ও যাকেই দেখবে বা যার আওয়াজই শুনবে সেই ওর শত্রু। কিন্তু ও যদি ভুলে শব্দ করেও বসে, তাহলে লোকগুলো ভাববে তাদেরই কেউ কাজটা করেছে। নিজেদের লোক মারছে না নিশ্চিত হওয়ার আগে পর্যন্ত গুলি করতে পারবে না তারা, কিন্তু রানা পারবে। ঘন একটা ঝোপের মধ্যে চুপচাপ বসে চোখ কান খোলা রাখলো রানা। মিনিট পাঁচেক যেতেই এসে পড়ল দলটা। একজনকেও দেখতে পেল না ও, কিন্তু বুঝতে পারল ওকে ছাড়িয়ে এগিয়ে গেছে দলটা। লেগুনের সবচেয়ে কাছে যে লোকটা আছে তাকেই টার্গেট করলো রানা। বেশ কিছুটা ডাইনে সরে তারপর পিছু নিল ও দলটার। লতায় যাতে না আটকায় সেজন্য দু হাতে মেশিন গান ধরে সাবধানে এগোচ্ছে রানা। কুজো হয়ে আছে ও, চলবার গতি অত্যন্ত ধীর। 100 গজ এগোবার পর বাদামি কি একটা যেন নোট দেখল ও। এবার স্পষ্ট দেখতে পেল লতা এড়াতে প্রায় দুভাজ হয়ে এগোচ্ছে এক সৈনিক। তারপর দীর্ঘ ফ্যানেলের জঙ্গলে হারিয়ে গেল লোকটা। তাকে আর দেখা যাচ্ছে না। শিকারী চিতার মতো নিঃশব্দে এগোলো রানা। লোকটার জায়গা দখল করতে হলে খুব দ্রুত ও নিঃশব্দে কাজ সারতে হবে ওকে। একটু পর লোকটাকে আবার দেখতে পেল রানা। সাবধানে মেশিন গানটা বাম হাতে নিল রানা। ডান হাতে স্টেলেটো ধরে দ্রুত এগোতে শুরু করলো। প্রায় পৌঁছে গেছে ও, মাত্র 10 ফুট পেরোতে হবে। এমনি সময়ে ওর পায়ের নিচে মট করে ভাঙলো একটা শুকনো ডাল। ঝট করে তাকালো সৈনিক। ওকে দেখেই থমকে দাঁড়িয়ে রাইফেল তুলতে শুরু করলো। থমকে দাঁড়িয়ে স্টেলোটা ছুড়ল রানা। ফস করে একটা আওয়াজ হলো। হাতল পর্যন্ত ঢুকে গেছে স্টেলেটো লোকটার গলায়। গুলি করার আগেই পিছনে ঢলে পড়ল লোকটা। গলা দিয়ে ঘর আওয়াজ তুলে বাতাস আর রক্ত বের হচ্ছে। বার কয়েক মোচড় খেলো শরীরটা, তারপর স্থির হয়ে গেল। লাশটার কাছে পৌঁছে গেল রানা। স্টেলেটো বের করে নিতে হাত বাড়ালো। আর ঠিক তখনই ওর মাথাটা যেন বিস্ফোরিত হলো। জ্ঞান ফিরতে ওর মনে হলো মাথার ভিতর গোটা কয়েক ড্রাম বাজাচ্ছে আদিবাসীরা। চোখ মেলতেই দেখতে পেল আর্মি ইউনিফর্ম পরা 3টে কুৎসিত চেহারা ওর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। উঠে বসতে গিয়ে টের পেল ওর হাত দুটো পিছমোড়া করে বাঁধা হয়েছে। 3জনের একজন সার্জেন্ট, অন্যরা প্রাইভেট। এরা প্রথম সারির পিছন পিছন দ্বিতীয় লাইন তৈরি করে চলেছিল দুর্গের দিকে। সার্জেন্টের বেল্টে ওর স্টেলেটো গোজা দেখল রানা। ওয়ালথার আর মেশিন গান বহন করছে 2 সৈনিক। রানাকে চোখ মেলতে দেখে আরও ঝুঁকে এলো সার্জেন্ট। তারপর বুটের ডগা দিয়ে রানার পাঁজরে কষে একটা লাথি মারল। এটা বেলেমের জন্যে, খড়খড়ে গলায় বলল সে। আবার লাথি মারল পাঁজরে। ব্যথায় চোখ কুঁচকে গেল রানার। বুঝতে পারছে যে সৈন্যের গলায় ও ছুরি গেঁথেছে তারই নাম বেলেমি। এবার বোধহয় ওর গলাটাও দুভাগ করা হবে। ইচ্ছে করলে সার্জেন্টের তলপেটে একটা লাথি মারতে পারে ও, কিন্তু তাহলে সৈনিকরা সম্ভবত এখনই ওকে গুলি করে মারবে। সার্জেন্টের গালে একটা গভীর কাটা দাগ দেখতে পেল রানা। ওটার কারণে মনে হয় সর্বক্ষণ বাঁকা হাসি হাসছে লোকটা। দুহাত এক করে সন্তুষ্টির সঙ্গে ডলল সার্জেন্ট। ওঠো দেখি, $1000। তুমি আমাকে একটা প্রমোশনও এনে দেবে। নড়ল না রানা। বুঝতে পারছে জীবিত ওর দাম মৃত ওর চেয়ে বেশি। তাই যদি হয় তাহলে ওকে নিয়ে যাওয়ার জন্য একটু কষ্ট করুক না বেটারা। রানাকে আঙুলের ইশারায় দেখালো সার্জেন্ট। বগলের নিচে হাত ভরে শিথিল রানাকে দাঁড় করালো 2জন সৈনিক। ওয়ালথারধারী সৈন্য রানার পাঁজরের উপর ঠেসে ধরল পিস্তলটা। তারপর জোরে গুঁতো দিল। হয় রানাকে হারতে হবে, নইলে পিস্তলের নল ওর পাজরার হাড় ভেঙে দেবে। হাঁটতে শুরু করলো রানা। পিছনে সৈকতে রেখে আসা ডিঙির দিকে নিয়ে যাওয়া হচ্ছে ওকে। চিৎকার করে তার বাকি লোকদের শ্বাস বাদ দিয়ে ফিরে আসতে নির্দেশ দিল সার্জেন্ট। দুটো গলা জবাব দিল। তারপর ছুটে এলো 3জন সৈনিক। বন্দি রানাকে দেখে তাদের উৎকণ্ঠিত চেহারায় হাসি ফুটে উঠল। সার্জেন্ট আবার নির্দেশ দিল, মৃত সৈনিককে বয়ে নিয়ে যাবে
তারা ডিঙির কাছে। লাশবাহক তিনজন রানার সামনে সামনে চলল। দুপাশে দুই সৈন্য, পিছনে সার্জেন্ট। কোনো আশার আলো দেখতে পাচ্ছে না রানা। ওকে আপাতত বোধ হয় ডানজনে রাখা হবে। তারপর গুরুতর কোনো অভিযোগ এনে মৃত্যুদণ্ড দেবে কর্নেল হুয়ান ম্যারন, এবং খুব দ্রুত কার্যকর করা হবে দণ্ড। কারো সাহায্য পাওয়া যাবে না। সৈকতের পথে অর্ধেকটা পার হওয়ার পর জঙ্গলের ভিতর থেকে হুঙ্কার ছাড়ল একটা আগ্নেয়াস্ত্র। পিছনে আর্তনাদ শুনে রানাসহ ঘুরে দাঁড়ালো সবাই। সার্জেন্ট এখন আর হাঁটছে না, টলছে এক জায়গায় দাঁড়িয়ে। এক হাতে বুক চেপে ধরেছে। আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে তাজা রক্ত। পড়ে যেতে শুরু করলো। লাফ দিয়ে এগিয়ে তাকে ধরার চেষ্টা করলো দুই সৈনিক। পারল না। রাইফেল তাক করলো তারা জঙ্গলের দিকে। ঘন গাছপালার ভিতর শত্রুকে খুঁজছে তাদের চোখ। আবার গর্জে উঠল অজ্ঞাত পরিচয় বন্ধুর অস্ত্রটা। রানার বাম পাশের সৈনিকের মাথার একটা অংশ যেন বিস্ফোরিত হলো। ধূপ করে পড়ল লাশটা। ডান পাশের সৈনিক ঝট করে ঘুরে তাকালো চারপাশে। চোখ বড় বড় হয়ে উঠেছে তার। তারপর হঠাৎ দিল দৌড়। পা বাড়িয়ে ল্যাং মেরে তাকে মাটিতে ফেললো রানা। পরক্ষণে মাথায় লাথি মারল। জ্ঞান হারালো সৈনিক। দুইজন পাথর হয়ে গেছে লাশ নিয়ে। বাকি এক সৈন্য মাথার উপর হাত তুলে ফেলল আত্মসমর্পণের ভঙ্গিতে। লতাপাতার আড়াল থেকে বেরিয়ে এলো পলা। তার হাতে একটা রিভলভার। তাক করে রেখেছে মাথার উপর হাত তুলে দাঁড়ানো সৈনিকের দিকে। কাছে এসে সৈনিকদের কাভার করে রেখে রানার হাতের বাঁধন খুলে দিল সে। বুড়ো নাচালো রানার দিকে চেয়ে। এদের নিয়ে কি করব? বন্দি রাখার জায়গা নেই আমাদের। কাজে লাগবে, বলল রানা। অস্ত্রগুলো সংগ্রহ করে নিল। ওদের শক্তি আমাদের দরকার। হঠাৎ তুমি কোত্থেকে হাজির হলে বলা? কিছু দূর গিয়ে তোমার মতো আমিও নেমে গেছিলাম তীরে। এদিকেই আসছিলাম তোমার সাহায্য লাগতে পারে ভেবে। কৃতজ্ঞ বোধ করল রানা। দারুণ একটা মেয়ে, বাই দা ওয়ে। পলা, থ্যাংক ইউ। শুকনো ধন্যবাদ দিয়েই সারতে চাও নাকি? মৃদু হাসলো পলা। ডিনার খাওয়াতে হবে। খাওয়াবো, প্রমিস। সামনের দুই সৈনিককে লাশ নামিয়ে রাখতে বলল রানা। অজ্ঞাত অজ্ঞান সৈনিকের জ্ঞান ফিরেছে। চট করে পরিস্থিতি বুঝে নিল সে। রানার নির্দেশে উঠে দাঁড়িয়ে সৈকতের দিকে রওনা হলো। চার সৈনিক আগে আগে যাচ্ছে, পিছনে রানা আর পলা। বালির চরে এখনো আটকে আছে পেট্রোল বোট। সৈনিকদের নিয়ে ওটার কাছে চলে গেল রানা। বোর সামনে লোকগুলোকে দাঁড় করালো। পলাকে বলল, তোমাকে উপরে যেতে হবে। দেখবে ইঞ্জিনটা স্টার্ট নেয় কিনা। স্টার্ট নিয়ে সৈনিকদের দিয়ে ঠেলে ভাসাবো এটাকে। তারপর বেরিয়ে যাব দুর্গের সবাইকে নিয়ে খোলা সাগরে। পলা মাথা জাগানোয় এবার ওকে কাঁধের উপর তুলল রানা। এক কাঁধে পা রেখে নিচের রেলিং ধরে ফেলতে পারল পলা। স্টার্নে উঠে পড়ল। চলে গেল কেবিনের দিকে। একটু পরে গর্জে উঠে চালু হলো শক্তিশালী ইঞ্জিন। একটানা নিচু শব্দে গুঞ্জন করছে। তারপর কয়েকবার কেসে উঠল, শেষে বন্ধ হয়ে গেল। পলা চিৎকার করে জানালো, রানার গুলিতে 12টা বেজে গেছে। ওটার ফুয়েল লাইনের মেরামতের অযোগ্য। ফুয়েল ট্যাঙ্কও ফুটো হয়ে গেছে। তেল নেই আধ লিটারও। রানার ইচ্ছে হলো মাথায় হাত দিয়ে বসে পড়ে। তেল নেই তো ইঞ্জিন চালু হবে না। ইঞ্জিন চালু না হলে পেট্রোল বোট কোনো কাজে আসবে না। যেই তিমিরে ছিল ওরা, সেই তিমিরেই রয়ে গেছে। দুর্গে অন্তরীণ হতে হবে আবার। দ্বীপ ছেড়ে চলে যাওয়ার কোনো পথ নেই। পাইলট হাউস থেকে পলা চিৎকার করলো, রানা, সৈন্যরা পালাচ্ছে। তাই আসলে ওয়েল ওয়ালথার দিয়ে তাদের সামনে মাটিতে গুলি করলো রানা। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালো লোকগুলো। কাঁধ ঝুঁকে পড়েছে তাদের। পিছন থেকে পিঠে গুলি আশা করছে। এদের খুন করার কোনো ইচ্ছে নেই রানার, তবে এদের কাছে রয়ে যাওয়া গোলাগুলি কাজে লাগবে ওর। পলাকে ডাকলো। 3 মিনিট পর পলা ওর পাশে চলে আসায় ওকে অস্ত্র তাক করে রাখতে বলল। এবার একজন সৈনিককে প্যান্ট খুলতে বাধ্য করলো ও। পাগুলোতে গিট দিয়ে তার ভিতর ভরে নিল সমস্ত গুলি। তারপর বেল্টিতে কোমরের কাছটাতেও গিট দিল। একটা থলের মতো দেখাচ্ছে এখন প্যান্টটা। ওটা কাঁধে ঝুলিয়ে নিল রানা। এবার ওদের যেতে দাও, পলাকে বলল। আস্তে করে মাথা ঝাঁকালো পলা। রিভলভারটা নামালো না। আর কিছু বলার দরকার পড়ল না। ঝেড়ে দৌড়াতে শুরু করলো 5 সৈনিক। লোকগুলো সৈকত ধরে অনেক দূরে চলে যাওয়ার পর কাঁধের বোঝাটা নামিয়ে রেখে দুহাত বাড়ালো রানা পলার দিকে। মৃদু হাসি ফুটলো পলার মুখে। তারপর ঝাঁপিয়ে পড়লো রানার বুকে। পাগলের মতো চুমো খেলো ওরা পরস্পরের ঠোঁট।
ঝাঁপিয়ে পড়ল রানার বুকে। পাগলের মতো চুমো খেলো ওরা পরস্পরকে ঠোঁটে, গালে, চোখে, কপালে। 1 ঘন্টা পর লেগুনের জংলা তীর ঘেঁষে হেঁটে পৌঁছে গেল ওরা দুর্গে। চেহারা দেখে মনে হলো ওরা ভাজা মাছটি উল্টে খেতে জানে না। দেখে কারো বোঝার উপায় নেই কি ঘটে গেছে পথে। তবে তারা ইর্তিজা ঠিকই লক্ষ্য করলো, গলার গালে গোলাপি একটা আভা দেখা যাচ্ছে। পলার গালে গোলাপি একটা আভা দেখা যাচ্ছে। আর রানার চেহারায় খুশি খুশি একটা ভাব। ওর বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হেলায় হারিয়েছে সে মানুষটাকে। ইউনিস দুর্গ চত্বরের চুলোয় রান্নার আয়োজন করেছে। জ্বলন্ত কয়লার উপর ভাজা হচ্ছে বড় বড় কয়েকটা মাছ। এতক্ষণ রানা অনুভব করলো ওর পেটের ভিতরটা খিদে দাউ দাউ করে জ্বলছে। সন্ধে নামবার আগেই আরেকটা কাজ সারতে হবে ওকে। তবে সেজন্য এখনো হাতে যথেষ্ট সময় আছে। খানিকটা বিশ্রাম এখন নিতে পারেও। একটা ঘরে ঢুকে গুলি ভরা প্যান্ট পাথরের মেঝেতে নামিয়ে রাখলো। শুয়ে পড়ল চিত হয়ে। পলাই বাকিদের জানাবে কি ঘটেছে। খানিক বিশ্রাম নেবে বলে চোখ বুঝল রানা। চিন্তায় ঘুম পালিয়ে গেছে। খাবার তৈরি হওয়ার পর ডাকা হলো ওকে। সাদা রাম, ভাজা মাছ আর ফল ফলারি দিয়ে খাওয়া সারল ওরা। 12 লেগুনের দিক থেকে দুর্গে উঠবার সিঁড়িটা ধ্বংস করার সময় হয়েছে এবার। ওটা আর কোনো কাজে আসবে না ওদের। সাগর পথে দ্বীপ ছাড়ার উপায় নেই কোনো। এরকম একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন নষ্ট করতে খারাপ লাগছে রানার, কিন্তু দুর্গের নিরাপত্তার খাতিরেই কাজটা করতে হবে। সড়ক পথে গাড়ি এলে দূর থেকে আওয়াজ শুনতে পাবে ওরা। সতর্ক প্রতিরোধের ব্যবস্থা নিতে পারবে। কিন্তু কর্নেল হুয়ান ম্যারন যদি রাতের আধারে দাঁড় টানা নৌকায় করে সৈন্য পাঠায়, তাহলে কিছু বুঝে উঠবার আগেই মরতে হবে। সংখ্যায় ওরা এখন অনেক কম। সব দিকে নজর রাখা সম্ভব নয়। কি করতে হবে বলবার পর ইউনিসের চেহারায় দুঃখের ছাপ ফুটে উঠল। আমারও খারাপ লাগছে, বলল রানা, কিন্তু সত্যি কাজটা না করে আর কোনো উপায় নেই। ডিনামাইটের তৃতীয় বাক্সটা খুলল, দুটো স্টিক, ফিউজ আর ক্যাপ বের করে নিল। তারপর সান্ত্বনা দিতে বলল, আশা করি ডক্টর রবিন্স ক্ষমতা ফিরে পেলে সিঁড়িটা আবার নতুন করে গড়ে দেবেন। ডক্টর রবিন্স কথা দিলেন তিনি সিঁড়ি তৈরি করে দেবেন। দীর্ঘ সিঁড়ির মাঝখানে শক্ত লাইমস্টোন খুঁড়ে অক্সিডাইজ না হওয়া নরম পাথরের ডিনামাইট স্টিক দুটো পুতল রানা। 30 ফুট ব্যবধানে চার্জ দুটো রেখেছ। হঠাৎ চিন্তা এলো, আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করছে না কেন? মেরিন নামালে দুর্গ দখল করে নেওয়া কঠিন হবে না। নামাচ্ছে না কেন? জবাবটা খুঁজে পেতে দেরি হলো না। ইরাক আক্রমণের পর বিনা প্ররোচনায় আর কোনো দেশে সরাসরি আগ্রাসন চালাতে চাইছে না আমেরিকা। হয়তো বিশেষজ্ঞ দিয়ে কর্নেল ম্যারনকে সাহায্য করবে তারা। সামান্য সৈন্যও হয়তো পাঠাবে, কিন্তু ব্যাপারটা আন্তর্জাতিক খবর হোক সে ঝুঁকি তারা নেবে না। ফিউজে আগুন দিয়েই ছুটল রানা দুর্গ লক্ষ্য করে। দেয়ালটা টপকানোর একটু পরেই বিস্ফোরণ ঘটল। পাথরের অ্যাভালান্স নামলো সাগরে। তারপর আওয়াজটা মিলিয়ে গেল। সাগরের দিকে টিলাটার গাত এখন দেয়ালের মতোই খারাপ। এখন থেকে বাকি রাত দুটো পথে নজর রাখতে হবে। সৈকত আর পাহাড়ি পথ। এখন থেকে বাকি রাত দুটো পথে নজর রাখতে হবে, সৈকত আর পাহাড়ি পথ। ডক্টর রবিন্সকে যথেষ্ট সুস্থই মনে হয়েছে ওর। কাজেই কাল ভোরে ইউনিস আর ও মিলে তাকে অন্য কোথাও পাহাড়ে সরিয়ে নিয়ে যাবে। পলা, তারা, ডক্টর রবিন্স আর ইউনিসের পাহাড়ি আদিবাসীদের কাছে পৌঁছে দেওয়ার পর গোপনে শহরে যাবে ঠিক করলো রানা। কর্নেল হুয়ান ম্যারনকে খুন করা ওর দায়িত্বের মধ্যে পড়ে না। আসলে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে এই দ্বীপে আসেও নিও, কিন্তু তবু কাজটা করা এখন কর্তব্য বলে মনে হচ্ছে। জনগণের বুকের উপর চেপে বসা লোকটাকে শেষ করতে পারলে কোনো অনুশোচনা হবে না ওর। আর ডক্টর আহমেদ ইর্তিদার বক্তব্য থেকে জেনেছ আর্মির সেকেন্ড ইন কমান্ড মেজর চিফ কাপোলা গণতন্ত্র চায়। সে নিশ্চয় প্রেসিডেন্ট আয়ান রবিন্সকে ক্ষমতায় বসাতে চাইবে।
রানা শুধু তাকে সুযোগটা তৈরি করে দেওয়ার চেষ্টা করবে। ওর পরিকল্পনা ইউনিসকে এক ধারে ডেকে জানালো রানা। তার মতামত জানতে চাইল। এক কথায় সায় দিল ইউনিস। বলল চেষ্টা করে দেখতে অন্তত কোনো দোষ নেই। তাকে বেশ ব্যগ্র মনে হলো রানার। ইউনিসকে পাহাড়ি পথে মাইন হিসেবে ব্যবহার করা ডিনামাইটের ফিউজগুলোর কাছে নিয়ে গেল রানা। ফিউজ দেখিয়ে বুঝিয়ে বলল কিভাবে কখন ফিউজে আগুন দিতে হবে। কাজটা সেরে দুর্গে ফিরল দুজন। রানা খানিকটা নিশ্চিন্ত বোধ করছে। অন্তত আজ রাতে কেউ ওদের বিস্মিত করে দিতে পারবে না। পরীক্ষার উপর থেকে ড্রব্রিজ তুলে নিয়ে ফটক আটকে দিল ওরা। রানা ফিরতেই তারা এসে দাঁড়ালো ওর সামনে। অধিকারের সুরে বলল, অনেক পরিশ্রম করেছ রানা, এবার তুমি বিশ্রাম নাও। আমি ঘুমিয়ে নিয়েছি। রাত জাগতে কোনো অসুবিধা হবে না আমার। রাতের আধারে আক্রমণ আসবে বলে মনে করে না রানা। তবু বলল, রাত আমাকেও জাগতে হবে। এখন কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না। রানার ধারণা প্রথম দফা যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতির কারণে খানিকটা দমে গেছে ম্যারন। তারপর পেট্রোল বোট হারিয়ে নিজেকে নিশ্চয় সংযত করবে সে। এখন সম্ভবত নতুন কিছু পরিকল্পনা করছে। হয়তো অপেক্ষা করছে আমেরিকানদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য। তারা আপত্তির সুরে বলল, তুমি আর আমি দুজনই জেগে থাকাটা কোনো কাজের কথা হলো না। এসো দুজন দায়িত্ব ভাগ করে নিই। অর্ধেক রাত করে পাহারায় থাকবো আমরা। রানার কাছে কথাটা যুক্তিসঙ্গত মনে হলো। রাতের প্রথমার্ধের দায়িত্ব নিতে চাইল, কিন্তু তারা রাজি হলো না। তর্ক না করে উঠানের একধারে পাতার বিছানা বিছানায় শুয়ে পড়ল রানা। ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ। ভেড়া ঘোরার পর সূর্যের প্রথম প্রখর আলো চোখে এসে পড়ায় ভাঙল রানার ঘুম। নিজেকে চাঙ্গা লাগলো। শুধু মাথায় যেখানে সৈন্যরা বাড়ি মেরেছিল সেখানে ভোঁতা একটা দপদপে ব্যথা মনে পড়িয়ে দিল ও কোথায় আছে। তারাকে দেখতে পেল। একটা গাছের কাণ্ডে পিঠ ঠেকিয়ে বসে আছে তারা। ঝিমাচ্ছে। দুধের মতো ফর্সা দুই গালে কালো কালো বিশ্রী সোপ। ঘামছে দরদর করে। চোখে ঝাপসা চাউনি। উঠে বসলো রানা। তারা ফিসফিস করলো, রানা খুব অসুস্থ লাগছে আমার। গত কয়েক ঘন্টায় শরীরটা আরো খারাপ হয়ে গেছে। মাথা ঘুরছে, চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে মরে যাব। রানার মাথায় প্রথম চিন্তা এলো, আবি ইউনিস কি চিকিৎসা করতে পারবে? দেখে মনে হচ্ছে বিষক্রিয়া। চট করে উঠে দাঁড়ালো, চিৎকার করে ইউনিসকে ডাকলো। দু হাতের ভাঁজে তুলে নিল তারাকে। তারপর পা বাড়ালো চত্বরের দিকে। একটা ঘর থেকে বেরিয়ে এলো ইউনিস। রানা তারাকে নামিয়ে রাখতেই রুগীকে খুঁটিয়ে দেখল। প্রথমে তারার গিবার গ্রান্ড গ্ল্যান্ড গুলো পরখ করে দেখল সে। তারপর কবজির মুখ খুলে ভিতরটা দেখলো হাতের তালু। হাতটা নামিয়ে রাখার আগেই রানা খেয়াল করলো তারার চাপা কলার মতো আঙুলগুলোর মাথায় ফোসকা পড়েছে। ইউনিসকে এত চিন্তিত হতে আগে দেখেনি রানা। দৌড়ে একটা ঘরে ঢুকলো সে। বেরিয়ে এলো পরক্ষণে। এক হাতে একটা ম্যাট, আর এক হাতে বেশ কিছু অপরিচিত ফল। ম্যাট মেঝেতে ফেলে রানাকে ইশারা করলো সে, তারাকে যাতে ওটার উপর শুইয়ে দেয় রানা। কাজটা শেষ হতেই দ্রুত হাতে তারার পোশাক খুলতে শুরু করলো ইউনিস। এমন সময় পলা এসে হাজির হলো। চেহারা দেখে মনে হলো কৌতূহলে মরে যাচ্ছে, কিন্তু তারার ফ্যাকাশে অসুস্থ চেহারা দেখে কিছু জিজ্ঞেস করলো না। হাঁটু মুড়ে পাশে বসলো সাহায্য করার জন্য। অর্ধেকটা ফল ছিঁড়ে পানির মধ্যে দিয়ে ঝাঁকাতে শুরু করলো ইউনিস। পানিটা হলুদ সাবান মেশানো। ফেনা তুলে ফেললো ঝাঁকাতে ঝাঁকাতে। পিছনে সরে যান, কর্কশ স্বরে বলল ইউনিস। ডানা আর পলা পিছিয়ে যাওয়ায় এবার সে তরলটা তারাকে গেলাতে শুরু করলো। এক হাতে তারার মাথা উঁচু করে ধরেছে যাতে সহজে গিলতে পারে মেয়েটা। ম্যান চিনিল, কাজ করতে করতে বলল ইউনিস। অত্যন্ত বিষাক্ত একটা গাছ। একটা ফল খেলেও চরম কষ্টকর মৃত্যু হয়। বাকলে হাত দেওয়া পর্যন্ত বিপজ্জনক। এর অবস্থায় দেখুন বেচারি। প্রবল আক্ষেপে নড়ে উঠল তারার দেহ। হরহর করে বমি করলো ও। হাঁটু ঠেকিয়ে তারাকে বসা করলো ইউনিস। তারপর আবার হলদেটে তরল ঢাললো ওর মুখে। ঢোক গেলার ফাঁকে বিষম খেলো তারা। তবু ওকে জোর করে তরলটা গেলাচ্ছে ইউনিস।
পলাকে বলল, ওষুধটা আঙুলের ডগায় মাখিয়ে দাও, ঘষবে না। নির্দেশ পালন করলো পলা। ম্যানচিনিল সম্বন্ধে কি জানে মনে পড়ল রানার। ইউনুস এক ফোঁটা বাড়িয়ে বলেনি। সত্যি অত্যন্ত বিষাক্ত এই গাছ। তারাকে উপর করে হাঁটুর উপর রাখলো ইউনিস। গাছের কাণ্ড যেখানে পিঠে লেগেছে সে জায়গাটা বড় বড় ফোসকায় ভরে গেছে। ওসব জায়গায় তরলটা লাগালো পলা। শুনতে পেল ইউনিস বড় করে স্বস্তির শ্বাস ফেলল। একটা ফোসকাও ফাটেনি। ঠিক আছে, ঠিক হয়ে যাবে মেয়েটা। বমির ভাবটা দূর হয়ে গেছে তারার। এখন অচেতনের মতো শিথিলভাবে পড়ে আছে। তরলের বোতলটা নামিয়ে রাখলো ইউনিস। আর এক জাতের ফল ভেঙে সাদা মলম তৈরি করলো। তাতে মধুর মতো কি একটা যেন মেশালো। তারপর তারাকে চিৎ করিয়ে জিনিসটা খাওয়ালো। এবার কাত করে তারাকে শুইয়ে দিল সে। এবার আপনি। রানাকে ইশারা করলো ইউনিস। হাত দেখালো। এই হাতেই তারাকে বয়ে এনেছে ও। শার্ট খুলে ফেলতে বলল। বিষাক্ত হয়ে গেছে ওটা। রানাকে মাখিয়ে দেওয়ার পর নিজের হাতেও তরলটা মাখালো ইউনিস। বলল, আপনাদের আগেই সাবধান করে দেয়া দরকার ছিল। জঙ্গল মানুষের বন্ধু, কিন্তু মাঝে মাঝে শত্রুও বটে। এবার ম্যাট ধরে মেয়েটাকে তুলুন। ওকে ছায়ায় নিয়ে রাখতে হবে। বয়ে নিয়ে যাওয়ার সময় চোখ মেলে তাকালো তারা। ওকে একটা ছায়ান্ধকার ঘরে আনা হলো। ডক্টর রবিন্স আর পলা আগেই চলে এসেছে। পাতা দিয়ে বিছানা তৈরি করে রেখেছে। তাতে তারাকে শুইয়ে দেওয়া হলো। ঘাসের তৈরি কম্বল দিয়ে ওকে ঢেকে দিল পলা। সচেতনতা পুরোপুরি ফিরে পেয়েছে তারা, কিন্তু এখনো অত্যন্ত অসুস্থ। রানা বুঝতে পারছে আজ আর দুর্গ থেকে বেরিয়ে যাওয়া সম্ভব হবে না। একই সঙ্গে ডক্টর রবিন্স আর তারাকে বয়ে রুক্ষ পাহাড়ের উপর দিয়ে পার হতে পারবে না ওরা। তারা তারা সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে। তারার পাশে বসে পড়ল রানা। অন্যরা বেরিয়ে গেছে। হতাশ আর বিভ্রান্ত লাগছে ওর। স্বীকার করতে না চাইলেও তারার জন্য অত্যন্ত উদ্বেগ অনুভব করছে। তারার নিরাপত্তার দায়িত্ব ছিল ওর উপর। সে দায়িত্ব পালন করতে পারেনি ও। ইউনিস যদি কি বিষ তা না বুঝতো, তাহলে এতক্ষণে ঘুমাবার বদলে মরে পড়ে থাকতো মেয়েটা। নাস্তার গন্ধ ভেসে আসছে খোলা দরজা দিয়ে। ইউনিস ডেকে পাঠাতে গেল ও চুলোর ধারে। অবাক হতে হলো ওকে। স্বল্প বসন এক তরুণ ইউনিসের পাশে দাঁড়িয়ে আছে। একে আগে কখনো দেখেনি রানা। তরুণ কি সংবাদ নিয়ে এসেছে ক্লান্ত গলায় বলল ইউনিস। ডক্টর রবিন্স আর পলাকে হতাশ দেখাচ্ছে। আদিবাসীরা সারা রাত চারপাশে নজর রেখেছে। কর্নেল হুয়ান ম্যারনের সৈন্যরাও ব্যস্ত ছিল। দুর্গটা প্রায় ঘিরে ফেলেছে তারা। টিলার চারপাশে অবস্থান নিয়েছে। দুজন অসুস্থ মানুষ নিয়ে তাদের মাঝ দিয়ে বেরিয়ে যাওয়া এখন অসম্ভব। রানা জিজ্ঞেস করলো, রাতের আধার নামবার পর ছেলেটা ওকে নিয়ে বেরিয়ে যেতে পারবে কিনা। সম্ভব নয়। সে এসেছে আর্মি কর্ডন দেওয়ার আগে। তার পক্ষে একাও এখন আর বেরোবার উপায় নেই। তারা কোনো শব্দ শোনেনি, ভাবল রানা। ও জেগে থাকলে হয়তো শুনতে পেত। অথবা আর্মি হয়তো এতটা দূর থেকেই দুর্গ ঘিরেছে যে ও কিছু আন্দাজ করতে পারত না। সবার উপর চোখ বোলালো রানা। নীরব সবাই। বুঝতে পারছে কতখানি অসহায় অবস্থায় আটকা পড়েছে দুর্গে। খিদে নষ্ট হয়ে গেছে প্রত্যেকের। তবু সময় কাটাতেই যেন খেলো ওরা। খাওয়ার পর অপেক্ষার পালা। রানা আশা করছে যে কোনো সময় প্লেনের আওয়াজ শুনতে পাবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ওকে। ওর দিকে ঘাড় ফিরিয়ে তাকালো ইউনিস। নিচু একটানা গুঞ্জনটা সবাই শুনতে পেয়েছে। নতুন সূর্যের ভিতর থেকে যেন বেরিয়ে আসছে প্লেনগুলো। আস্তে করে উঠে দাঁড়ালো ইউনিস। তার কথা বলবার ভঙ্গি দেখে মনে হলো চায়ের দাওয়াত দিচ্ছে। এবার আমাদের পাতাল ঘরে যেতে হবে। মিস্টার রানা, আপনি কি মিস ইর্তিজাকে নিয়ে আসবেন? তার মানে দুর্গের নিচে ডানজন জাতীয় কিছু আছে, ভাবল রানা। পলা ঠিকই বলেছিল, ইউনিস মানেই একটা বিস্ময়। লোকটা যেন বিচলিত হতে জানে না। পাতাল ঘরটা কতখানি নিচে, ভাবল রানা। বোমা ফেললে উপরের পাথুরে ঘরগুলো ধসে আটকা পড়ে যাবে না তো ওরা? ফ্যাকাশে হয়ে গেছে পলার চেহারা। মেয়েটাও ওর মতো একই কথা ভাবছে, আন্দাজ করলো রানা। কিন্তু এখন ডানজনে নামা ছাড়া আর কোনো উপায় খোলা নেই ওদের সামনে। পলাকে সামনে নিয়ে পলাকে সঙ্গে নিয়ে তারাকে আনতে গেল রানা। ওকে বয়ে নেওয়ার প্রয়োজন হলো না।
দুই হাতে দুজনের কাঁধ পেঁচিয়ে ধরে নিজেই হাঁটতে পারছে তারা। ওকে বাইরে নিয়ে এলো রানা। কাছের একটা ঘরে ইউনিস লাইমস্টোনের একটা পুরু স্ল্যাব তুলে ধরেছে। ওটা একটা দরজা হিসেবে কাজ করে। জায়গাটা জায়গাটায় আগে এসেছে রানা, কিন্তু দরজাটা খেয়াল করতে পারেনি। পলা আর তরুণ ইতিমধ্যেই ভিতরে ঢুকে পড়েছে। তাদের দেখা যাচ্ছে না। ক্লাসে ভর দিয়ে ভিতরে ঢুকছেন ডক্টর রবিন্স। তারাকে নিয়ে তার পিছু নিল রানা। টান দিয়ে চিলাপটা আগের জায়গায় বসিয়ে সবার শেষে এলো ইউনিস। চারপাশে অন্ধকার হয়ে গেল। 1 সেকেন্ড পর ম্যাচের কাঠি জেলে একটা মোমবাতি ধরালো ইউনিস। ওটা তরুণের হাতে দিল। এবার ডক্টর রবিন্সকে 2 হাতের ভাঁজে তুলে নিল সে। সুড়ঙ্গের অন্ধকার গহ্বর লক্ষ্য করে হাঁটতে শুরু করলো। সামনে সিঁড়ি পেঁচিয়ে নেমে গেছে নিচের গাঢ় আধারে। ছেলেটা মোমবাতি দুলিয়ে পথ দেখালো। সুড়ঙ্গটা সবাই পাশাপাশি যাওয়ার তুলনায় যথেষ্ট চওড়া, কিন্তু স্বাদ নিচু। ইউনিস প্রায় দুভাজ হয়ে এগোচ্ছে। রানাকেও বেশ খানিকটা কুঁজো হতে হলো। পলাও ঠোকর খাওয়ার ভয়ে মাথা নিচু করে রেখেছে। সিঁড়ির ধাপ যেন শেষ হবে না। নামছেই ওরা। ভালো, বোম্বার বোমা ফেললে এত নিচে তার দখল খুব বেশি হওয়ার কথা নয়। নিচে নামবার পর ডান দিকে তীক্ষ্ণ একটা বাঁক নিতে হলো। এবার বড়সড় একটা পাতাল কক্ষে উপস্থিত হলো ওরা। ইউনিসের দেখা দেখি মেঝেতে বসে পড়ল সবাই। মোমবাতিটা নিভিয়ে দিল ইউনিস। কারণ হিসেবে জানালো বাতাস সঞ্চয় করে রাখতে হবে। একটা একটা করে মিনিট পার হচ্ছে অপেক্ষার মধ্য দিয়ে। সময় যেন কাটতে চায় না। প্লেনগুলো নিশ্চয়ই উপরে পৌঁছে গেছে, কিন্তু এখনো বোমা ফেলছে না। চারপাশে কোথাও কোনো শব্দ নেই। কবরের নীরবতা। মনের উপর চাপ অনুভব করলো রানা। কর্নেলের বিমান বাহিনী অপেক্ষা করছে কেন? আরেকটা চিন্তা ওর মনটাকে নাড়িয়ে দিল। তাড়াহুড়ো করে এখানে এসে ঢুকেছ না, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো পথ কি আছে? এমন হতে পারে এয়ার রেডের ফলে পাতাল ঘরে নামবার দরজাটা পাথর চাপা পড়ে বন্ধ হয়ে গেল, আর খোলা গেল না। তখন পথ করে নিয়ে বের হওয়ার একমাত্র উপায় খোলা থাকবে তাহলে ডিনামাইট ফাটিয়ে পাথর সরানো। কিন্তু ডিনামাইট ওরা উপরে রেখে এসেছে। নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হলো ওর। পলা মেশিন গানটা নিয়ে এসেছে সঙ্গে করে। ওটা হাতে নিয়ে নিল রানা। সিঁড়ি বেয়ে উঠে চলে এলো স্ল্যাবের কাছে। আস্তে করে স্ল্যাবটা ইঞ্চি 2 সরিয়ে উকি দিল। বাইরে ঝকঝক করছে দিনের উজ্জ্বল আলো। চোখ ধাঁধিয়ে গেল রানার। তবে ওর মনে হলো যেন একটা নড়াচড়া দেখেছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলো ও আলোয় চোখ সয়ে আসা পর্যন্ত। 4জন মেরিন দেখতে পেল ও। প্যারাশুট করে আকাশ থেকে নামছে। আমেরিকান ইউনিফর্ম পরা, শক্ত সমর্থ কমান্ডো। প্রত্যেকের হাতে একটা করে সাবমেশিন গান। প্যারাশুটের হার্নেস থেকে নিজেদের মুক্ত করে আঙিনায় ছড়িয়ে পড়ল লোকগুলো। দুজন দুজন করে দুদিকে রওনা হলো। ঘরগুলো সম্ভবত খুঁজে দেখবে। শেষ পর্যন্ত কর্নেলকে সাহায্য করতে সরাসরি হস্তক্ষেপ করলো তাহলে আমেরিকা। তবে ব্যাপারটাকে তারা ফুল স্কেল ওয়ারফেয়ার হিসেবে নেয়নি। ছোট একটা কমান্ডো মিশন। দুর্গে নামবে, যাকে পাবে তাকেই খুন করবে। কেউ জানবে না এতে আমেরিকার হাত আছে। ঘরগুলো সার্চ করা হয়ে গেছে। কাউকে না পেয়ে এখন তারা চত্বর পেরিয়ে উল্টো দিকের বাড়িগুলোর দিকে যাচ্ছে। ঢুকে পড়ল দুটো বাড়িতে। স্ল্যাব সরিয়ে কালো পাথরের দেয়ালের সঙ্গে মিশে দাঁড়ালো রানা। বুঝতে পারছে নিচে নেমে বিরাট ভুল হয়েছে। ও যদি উপরে থাকতো তাহলে কমান্ডোরা প্যারাশুট করে নামবার সময়ই খতম করে দিতে পারত মেশিন গান দিয়ে। এখন চোরাগোপ্তা আক্রমণের উপর ভরসা করতে হবে। নিজেদের সেরা লোকদেরই নিশ্চয় পাঠিয়েছে আমেরিকান সরকার। এই অসম লড়াইয়ের ফল কি হবে সে চিন্তা মাথা থেকে দূর করে দিল রানা। একটা সুবিধে পাবেও, আগেও যেমন পেয়েছিল। শত্রু গুলি করবার আগে নিশ্চিত হতে চাইবে যাকে গুলি করছে সে নিজেদের লোক কিনা। ওর সেজন্য অপেক্ষা করতে হবে না। বেশ কিছুক্ষণ হলো রানা পাথরের মূর্তির মতো ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। তারপর এলো লোকটা। দরজা দিয়ে উকি মেরে সরাসরি রানার মেশিন গানের নলটা দেখলো। নিজের বুকের দিকে তাক হয়ে আছে। খালি ঘরগুলো চার্জ করতে করতে সতর্ক হয়ে পড়েছে লোকটা। অস্ত্রটার নল নিচের দিকে নামানো। লোকটাকে আগে বাড়তে ইশারা করলো রানা। নিজে পিছু হটল।
আমেরিকানের চেহারায় অনিচ্ছার ভাবটা স্পষ্ট, কিন্তু নির্দেশ পালন করলো সে। ঘরের খানিকটা ভিতরে ঢুকবার পর বিদ্যুৎ বেগে সামনে বাড়ল রানা। মেশিন গানে ভারী নলটা সজোরে নামিয়ে আনলো লোকটার মাথায়। খুলির হাত নরম হওয়ায় দেবে গিয়ে মগজ থেতলে দিল আঘাতটা। ধূপ করে পড়ল লাশটা। শিকারের অপেক্ষারত চিতাবাঘের মতো আবার দরজার কাছে ফিরে এলো রানা। দেয়ালে গা মিশিয়ে ছায়ার মধ্যে দাঁড়ালো। দ্বিতীয় লোকটা বের হলো কোনার একটা বাড়ি থেকে। সাবমেশিন গান বাগিয়ে পিছু হটে বের হচ্ছে। সে 15 ফুট দূরে থাকতে হাতের ঝাঁকিতে উড়াল দিল রানার স্টেলোটো। সহজে লক্ষ্যভ্রষ্ট হয় না রানা, কিন্তু লোকটা ঘুরতে শুরু করায় ছোড়াটা তার গলার পাশ দিয়ে বেরিয়ে পাথরের দেয়ালে লেগে ঠং করে মেঝেতে পড়ল। ঝট করে স্টেলোটোর দিকে তাকালো কমান্ডো। পরক্ষণে সাবমেশিন গানের নল উপরে তুলতে তুলতে ঘুরতে শুরু করলো রানার দিকে।